ঘড়িতে রাত 10:30। সোফায় বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ শেষ করছিলাম। ঠিক তখনই রান্নাঘর থেকে একটা পরিচিত গলা ভেসে এলো। শুনছো? আমি চোখ না তুলেই বললাম, হুম। একবার এদিকে আসো তো। ল্যাপটপ বন্ধ করে ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেলাম। গিয়ে দেখি নেহা কপালে হালকা ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে, এক হাতে খুন্তি, অন্য হাতে মোবাইল। আমি হেসে বললাম, কি হয়েছে? নেহা ঠোঁট ফুলিয়ে বলল, তুমি বলেছিলে 5 মিনিটে আসবে, আমি 15 মিনিট ধরে ডাকছি। তখন আমি বললাম, অফিসের কাজটা শেষ করছিলাম। কাজ তো রোজই থাকবে, তাই বলে কি আমার কথার কোনো মূল্য নেই? আমি কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম। মেয়েটা রাগ দেখানোর চেষ্টা করছে, কিন্তু মুখটা এতটাই মিষ্টি যে হাসি চেপে রাখা কঠিন। নেহা আমার দিকে একটা বাটি বাড়িয়ে দিল। এটা একটু টেস্ট করে বলো তো, লবণ ঠিক আছে? আমি 1 চামচ মুখে দিয়ে বললাম, খারাপ না। নেহা ভ্রুকুচকে বলল, খারাপ না মানে? মানে অনেক ভালো। আমি জিজ্ঞেস করেছি লবণ ঠিকঠাক হয়েছে কিনা। একদম পারফেক্ট। নেহা মুচকি হেসে আবার রান্নায় মন দিল। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে বসলাম। এমন সময় টেবিলের ওপর রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, রাকিব কলিং। নেহাও নামটা দেখে হেসে ফেলল। তোমার সেই মহামান্য বন্ধু ফোন দিয়েছে, ধরো। আমি ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। আজও ইফতির ফোন এলেই অদ্ভুত একটা অনুভূতি হয়, কারণ এই মানুষটাই কোনো এক সময় আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, আর তারই ছোট বোন আজ আমার স্ত্রী। আমি হেসে কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম সুমন্ধি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোকে না কতবার বলেছি আমাকে সম্বন্ধে ডাকবি না? আরে কেন, আমার একমাত্র বউয়ের একমাত্র বড় ভাই আপনি, তাহলে সুমন্ধি ডাকলে সমস্যা কোথায়? সমস্যা হলো তুই ডাকলে মনে হয় খোঁচা দিচ্ছিস। খোঁচা দেওয়ার জন্য না, সম্মান করেই বলি। তোর সম্মান আমার খুব ভালো করেই জানা আছে। কলেজে থাকতেও এমন সম্মান করতিস যে স্যারদের সামনেই আমাকে ফাঁসিয়ে দিতিস। সেসব তো ইতিহাস, এখন আমরা দুজনেই ভদ্র মানুষ। ভদ্র? তুই? অবশ্যই, বিয়ের পর মানুষ অনেক বদলে যায়। রাকিব হেসে উঠল। নেহা পাশে আছে? আমি মাথা ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকালাম। নেহা তখনও চুপচাপ রান্না করছে, মাঝে মাঝে আমাদের কথোপকথনের দিকে কান দিচ্ছে। সেটা ওর মুখে চাপা হাসি দেখেই বোঝা যাচ্ছে। আছে, রান্নাঘরে দাঁড়িয়ে আমার ওপর খবরদারি করছে। সেটা তো করবেই, ছোটবেলা থেকেই ওর এই স্বভাব। যার উপর নিজের অধিকার থাকবে তাকে সারাক্ষণ শাসন করবে। আমি মুচকি হেসে বললাম, এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? তোর বোন বাইরে থেকে যত শান্ত দেখায়, ভেতরে ঠিক ততটাই দুষ্ট। রান্নাঘর থেকে নেহার গলা ভেসে এলো। আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। আমি মুখ চেপে হাসলাম। শোনো শোনো, সত্যি কথাই রাগ করার কিছু নেই। পরে তোমার সঙ্গে হিসাব হবে। রাকিব ফোনের ওপাশে হো হো করে হেসে উঠল। এজন্যই তো ফোন দিতে ভালো লাগে, তোদের ঝগড়া শুনতে ভালো লাগে। তা তো লাগবেই, তুই আছিসই অন্যের সংসারে আগুন ধরানোর জন্য। তোকে ঠিক করার জন্য আমার বোনই যথেষ্ট। আচ্ছা, একটা কথা বলতো, কি? কালকে তোদের দুজনের সময় হবে? কেন? বাসায় একটু আসবি, অনেক দিন ধরে সবাই মিলে বসা হয় না। আম্মুও কয়েকদিন ধরে নেহার কথা বলছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। নেহাও রান্না থামিয়ে আমার দিকে তাকালো। মনে হলো ও ফোনের ওপাশের কথাগুলো শোনার চেষ্টা করছে। আমি বললাম, ইনশাল্লাহ, অফিসে জরুরি কাজ না থাকলে কাল বিকেলেই চলে আসব। ঠিক আছে, আর শোন, হুম? আসার সময় তেমন কিছু আনতে হবে না, শুধু ওই আর কি 1 প্যাকেট আমার জন্য আনিস। তোর লজ্জা করে না ছোট বোনের জামাইয়ের কাছে সিগারেট চাস? আসতে বল, নেহা শুনে ফেলবে। শুনুক, ওরও তো জানার দরকার ওর ভাই কেমন। কেমন মানে আবার কি? মনে হচ্ছে তুই খাস না? ওসব বিয়ের আগে, লাস্ট কবে সেটাও মনে নেই।
এখন এসব চলে না। তাহলে তো ভালোই। শোন, আগে থেকেই বলে রাখবি, দেরি করবি না। ঠিক আছে সুমন্ধি সাহেব। আবার শুরু করলি? আমি হেসে ফোনটা কেটে দিলাম। ফোন রেখে তাকাতেই দেখি নেহাব 2 হাত ভাঁজ করে দরজার পাশে দাঁড়িয়ে আছে, মুখে চাপা হাসি, কিন্তু চোখে স্পষ্ট কৌতূহল। ভাইয়া কি বললো? আমি চেয়ার থেকে উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। বলল, কাল আমাদের দুজনকে বাসায় যেতে। নেহার মুখে সঙ্গে সঙ্গেই ছোট্ট একটা হাসি ফুটে উঠল। ও যতই বিয়ের পর নতুন সংসারে অভ্যস্ত হয়ে উঠুক না কেন, বাবার বাড়ি কথা শুনলে আজও ওর চোখে মুখে আলাদা একটা আনন্দ ফুটে ওঠে। আর সেই হাসিটা দেখেই আমার মনে পড়ে গেল কয়েক বছর আগের একটা দিন, যেদিন প্রথমবার রাকিবদের বাসায় গিয়ে ওর ছোট বোন নেহার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমার আর রাকিবের বন্ধুত্বটা আজকের না, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে আমরা একসঙ্গে, একই ক্লাস, একই বেঞ্চ, একই গ্রুপ, একসঙ্গে অ্যাসাইনমেন্ট করা, ক্লাস ফাঁকি দিয়ে চা খেতে যাওয়া, রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়া। 4 বছরে এমন কোনো স্মৃতি নেই যেখানে রাকিব ছিল না। বন্ধুত্বটা এমন ছিল যে আমাদের 2 পরিবারের মানুষও একে অপরকে চিনে ফেলেছিল। কিন্তু মজার বিষয় হলো, এত বছরের বন্ধুত্বেও আমি কখনো রাকিবের বাসায় যাইনি। ভাবতাম সুযোগ হলে একদিন যাব। সেই সুযোগটা এলো এক বর্ষার বিকেলে। ক্লাস শেষ করে বের হতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। আমরা দুজন ক্যাম্পাসের গেটে দাঁড়িয়েছিলাম। রাকিব বলল, আজ আর মেসে গিয়ে লাভ নেই, চল আমাদের বাসায় চল, বৃষ্টি কমলে চলে যাস। আমি একটু ইতস্তত করলাম। না রে, অন্যদিন যাব। আরে চল না, আম্মুও তোকে নিয়ে কতবার বলেছে, আজ না গেলে পরে আবার অজুহাত দিবি। বন্ধুর জোড়াজড়িতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। সেদিন জানতাম না সেই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে যাচ্ছে। রাকিবদের বাসায় ঢুকতেই আন্টি খুব আন্তরিকভাবে বসতে দিলেন। এই হচ্ছে সেই ছেলে যার কথা রাকিব সারাক্ষণ বলে। আমি লজ্জা পেয়ে শুধু হাসলাম। রাকিব পাশ থেকে বলল, আম্মু এত প্রশংসা করো না, মাথায় উঠে যাবে। আন্টি হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি ড্রয়িং রুমে বসে চারপাশটা দেখছিলাম। সাজানো গোছানো ছোট্ট একটা বাসা, দেওয়ালে পরিবারের কয়েকটা ছবি টাঙানো। ঠিক তখনই ওপরতলা থেকে কারো নেমে আসার শব্দ পেলাম। স্বাভাবিকভাবেই একবার তাকালাম। হালকা নীল রঙের একটা 3 পিস পরে একটা মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, হাতে কয়েকটা বই, মাথা নিচু। ড্রয়িং রুমে এসে আমাদের দেখে একটু থেমে গেল। রাকিব বলল, আরে দাঁড়িয়ে আছিস কেন, এদিকে আয়। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। রাকিব আমার দিকে তাকিয়ে বলল, পরিচয় করিয়ে দিই, এটা আমার ছোট বোন নেহা। তারপর নেহার দিকে তাকিয়ে বলল, আর এ হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু। নেহা ভদ্রভাবে মাথা নত করে বলল, আসসালামু আলাইকুম। আমি হালকা হেসে উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। ব্যাস এইটুকুই। না কোনো সিনেমার মতো ধাক্কা খাওয়া, না চোখাচোখি হয়ে সময় থেমে যাওয়া। নেহা বেশি সময় দাঁড়ালো না, আন্টিকে রান্নাঘরে সাহায্য করতে চলে গিয়েছিল। মাঝে একবার চা আর নাস্তা এনে টেবিলে রেখে শুধু বলেছিল, ভাইয়া চা ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নিন। এরপর আবার নিজের কাজে চলে গিয়েছিল। আমি বিষয়টা নিয়ে আর ভাবিনি। আমার কাছে সে ছিল শুধুই বন্ধুর ছোট বোন। তারপর থেকে মাঝে মধ্যে রাকিবদের বাসায় যাওয়া শুরু হলো। কখনো পরীক্ষার গ্রুপ স্টাডি, কখনো কোনো প্রজেক্ট, আবার কখনো শুধু আড্ডা। প্রতিবারই নেহাকে দেখতাম, কিন্তু আমাদের কথাবার্তা ছিল খুবই সীমিত। চা নিবেন? আর কিছু লাগবে? না ধন্যবাদ। এর বেশি প্রায় কখনো কথা হতো না। দূরত্বটা দুজনেই বজায় রাখতাম। আমি বন্ধুর বোন বলে অকারণে কথা বাড়াতাম না, আর নেহাও প্রয়োজন ছাড়া সামনে আসতো না। এভাবেই প্রায় 2 বছর কেটে গেল। এরপর একদিন এমন একটা ঘটনা ঘটল, যেটার পর থেকে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সেদিন ছিল শুক্রবার। রাকিব আগের দিনই বলেছিল একটা প্রজেক্টের কাজ আছে, সকালে যেন ওদের বাসায় চলে যায়। আমি যথাসময়ে পৌঁছে গেলাম। বাসায় ঢুকেই দেখি রাকিব নেই। আমি অবাক হয়ে বললাম, আরে রাকিব কোথায়? আন্টি রান্নাঘর থেকে বের হয়ে বললেন, একটু জরুরি কাজে বের হয়েছে, 8 ঘন্টার মধ্যেই চলে আসবে। আমি মাথা নেড়ে সোফায় বসলাম।
টিভি চলছিল, কিন্তু দেখার মতো কিছুই ছিল না। ফোনটা বের করে বসে রইলাম। কয়েক মিনিট পর নেহা হাতে ট্রে করে 1 কাপ চা আর কিছু বিস্কুট নিয়ে এলো। এই নিন। ধন্যবাদ। টেবিলের ওপর কাপটা রেখে ও চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি মনে করে আমি ডাকলাম, নেহা। নেহা ঘুরে তাকালো। জি। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আসলে ডাকার মতো কোনো কারণই ছিল না। আমি বললাম, রাকিব কি বেশি দূরে গেছে? নেহা মাথা নাড়ল। না, বাজারে গেছে, চলে আসবে। ও আচ্ছা। নেহা হালকা হাসলো। আপনি বসুন। বলেই চলে গেল। আমি আবার ফোনে মন দিলাম। 10 মিনিটও যায়নি, হঠাৎ পুরো বাসার বিদ্যুৎ চলে গেল। ফ্যান বন্ধ, টিভি বন্ধ, চারপাশ একেবারে নিস্তব্ধ। আমি বিরক্ত হয়ে বললাম, এই এলাকায় কি প্রায় কারেন্ট যায়? রান্নাঘর থেকে নেহার উত্তর এলো, মাঝে মাঝে যাই। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর দেখি নেহা একটা হাত পাখা নিয়ে এসে আমার সামনে রেখে বলল, নিন, এটা দিয়ে বাতাস করুন, ভালো লাগবে। এতটুকু বলেই আবার চলে গেল। আমি হাত পাখার দিকে তাকিয়ে হালকা হেসে ফেললাম। ছোট্ট একটা ব্যাপার, কিন্তু কেন জানি মনে হলো মেয়েটা বেশ যত্নশীল। তবুও নিজের মনকে নিজেই বুঝিয়ে দিলাম, আরে এটা তো অতিথি এসেছে বলেই করেছে, এর বেশি কিছু না। কিছুক্ষণ পর রাকিব ফিরে এলো। তারপর আমরা প্রজেক্টের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। সেদিনের ঘটনা সেদিনই ভুলে গিয়েছিলাম, কিন্তু এরপর থেকে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করতে শুরু করলাম। আমি যতবারই ওদের বাসায় যেতাম, নেহা খুব স্বাভাবিকভাবেই খোঁজ নিত। সবই ভদ্রতা, এর বাইরে কিছুই না। আমিও কখনো অন্যভাবে ভাবিনি, বরং সবসময় একটা সীমারেখা মেনে চলতাম। কারণ একটা কথাই মাথায় থাকতো, ও আমার সবচেয়ে কাছের বন্ধুর ছোট বোন, তাই মজা করেও কখনো ওর সঙ্গে বাড়তি কথা বলিনি। নেহাও সবসময় আমাকে আপনি বলে সম্বোধন করত। আমাদের মধ্যে সম্মান ছিল, কিন্তু সখ্য ছিল না। এভাবেই আরও কয়েক মাস কেটে গেল। তারপর একদিন রাকিব নিজেই এমন একটা দায়িত্ব আমার ওপর দিয়ে দিল, যেটা হয়তো অন্য কাউকে হলে দিত না। সেদিন ছিল বৃহস্পতিবার। বিকেলের দিকে ক্যাম্পাস থেকে বের হয়ে আমি আর রাকিব রাস্তার পাশে চায়ের দোকানে বসেছিলাম, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে, তাই দুজনেই নিশ্চিন্তে গল্প করছিলাম। হঠাৎ রাকিব ঘড়ির দিকে তাকিয়ে কপালে হাত চাপড়ে বলল, ধুর, একদম মাথা থেকে বের হয়ে গেছে। কি হলো? নেহাকে আজ কোচিং থেকে নিয়ে বাসায় আসার কথা ছিল। আম্মু দুপুর থেকেই মনে করিয়ে দিয়েছে, আর আমি এখানে বসে আড্ডা দিচ্ছি। আমি হেসে বললাম, এখন যা, এখনো সময় আছে। রাকিব মুখটা একটু গম্ভীর করে বলল, সমস্যা হলো, আমাকে এখনই একটা জরুরি কাজে ডিপার্টমেন্টে যেতে হবে। স্যার ফোন দিছেন, না গেলে নম্বর নিয়ে ঝামেলা হবে। আমি চুপ করে রইলাম। রাকিব কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বলল, একটা কাজ করবি? বল। নেহাকে কোচিং থেকে নিয়ে বাসায় দিয়ে আসবি? আমি ভ্রুকুচকে বললাম, আমি? হ্যাঁ, তুই না থাকলে অন্য কাউকে বলতাম না, কিন্তু তোকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। কথাটা শুনে অস্বস্তি লাগছিল। বন্ধুর বোনকে একা নিয়ে যাওয়া ব্যাপারটা আমার কাছে খুব স্বাভাবিক লাগছিল না। আমি বললাম, তুই অন্য কাউকে বল। রাকিব মাথা নাড়ল। আমি আবারও ইতস্তত করছিলাম। রাকিব এবার হেসে বলল, আরে ভাই, তোকে দিয়ে আমি কোনো অপরিচিত মেয়েকে আনতে বলছি না, আমার নিজের বোন, তোর উপর ভরসা আছে বলেই বলছি। শেষ কথাটা শুনে আর না করতে পারলাম না। আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, আচ্ছা, কোথায় দাঁড়িয়ে থাকবে? রাকিব পকেট থেকে ফোন বের করে একটা লোকেশন দেখিয়ে বলল, কোচিং শেষ হবে 5টায়, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আমি ওকে ফোন করে বলে দিচ্ছি তুই যাচ্ছিস। আমি মাথা নাড়লাম। ঠিক 5টার 5 মিনিট আগে আমি কোচিং সেন্টারের সামনে পৌঁছে গেলাম। অনেক শিক্ষার্থী বের হচ্ছে, অভিভাবকদের ভিড়, কেউ রিক্সা ডাকছে, কেউ সিএনজি। আমি একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নেহাকে বের হতে দেখলাম, কাঁধে ব্যাগ, 2 হাতে 2টো বই। আমাকে দেখে সে এক মুহূর্তের জন্য অবাক হলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল,
আপনি? ভাইয়া আসেনি? ওর একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাকে পাঠিয়েছে। নেহা শুধু বলল, ও আচ্ছা। এর বেশি কিছু জিজ্ঞেস করলো না। আমিও বাড়তি কথা বললাম না। রাস্তার পাশে একটা রিক্সা থামিয়ে বললাম, ওঠো। নেহা একবার আমার দিকে তাকালো, তারপর চুপচাপ রিকশায় উঠে বসলো। আমিও একটু দূরত্ব রেখে অন্য পাশে বসলাম। রিকশা ধীরে ধীরে চলতে শুরু করলো। পুরো রাস্তা জুড়ে দুজনের কেউই তেমন কোনো কথা বলেনি। একসময় নেহাই নীরবতা ভাঙল। ভাইয়া কি খুব ব্যস্ত? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে একটা কাজ পড়েছে। নেহা মাথা নাড়ল। আবার নীরবতা। কয়েক মিনিট পর সে বলল, আপনাকে কষ্ট দিল? আমি হালকা হেসে বললাম, কষ্টের কি আছে, রাকিব আমার বন্ধু, ওর দরকারে এতটুকু করতেই পারি। নেহা আর কিছু বলল না, তবে ওর মুখে একটা স্বস্তির ছাপ ফুটে উঠল। বাসার সামনে পৌঁছে আমি ভাড়া দিতে গেলে নেহা ব্যাগ খুলে টাকা বের করতে লাগলো। আমি অবাক হয়ে বললাম, কি করছো? ভাড়াটা আমি দিচ্ছি। আমি থাকতে তুমি দিবে কেন? তুমি ছোট, তোমার দিতে হবে না। নেহাও হালকা হেসে ফেলল। রিক্সা থেকে নেমে দরজার সামনে দাঁড়িয়ে সে বলল, আজকের জন্য ধন্যবাদ। আমি মাথা নেড়ে বললাম, ধন্যবাদের কিছু নেই। সেদিনের ঘটনাটা খুব সাধারণ ছিল, কিন্তু সেদিনই প্রথমবার আমরা দুজন প্রয়োজনের বাইরে দু একটা কথা বলেছিলাম। সেদিনও আমি এটাকে বিশেষ কিছু ভাবিনি। আমার কাছে এটা ছিল শুধু একজন বন্ধুর দায়িত্ব পালন। এরপর থেকে মাঝে মধ্যেই এমন হতো। আমার যাওয়া আসাটা আগের চেয়ে একটু বেড়ে গেল, তবে একটা বিষয় কখনো বদলায়নি। আমি আর নেহা দুজনেই নিজেদের সীমারেখা মেনে চলতাম। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হতে না হতেই আমি একটা চাকরি পেয়ে গেলাম। অফিসের ব্যস্ততা বাড়তে লাগলো। আগের মতো আর রাকিবদের বাসায় যাওয়া হতো না, তবে বন্ধুত্বের কোনো পরিবর্তন আসেনি। ছুটির দিন হলে আমরা দেখা করতাম, আড্ডা দিতাম। কখনো ও আমার বাসায় আসতো, কখনো আমি ওদের বাসায়। একদিন সন্ধ্যায় আমি অফিস থেকে ফিরেছি, ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় আম্মু এসে পাশে বসলেন। ইফতি, একটা কথা ছিল। আম্মু বলো। তোর জন্য কয়েকটা বিয়ের প্রস্তাব এসেছে। এত তাড়াহুড়ো কিসের? তোর চাকরিও হয়েছে, এখন আর দেরি করে লাভ কি? আমি কোনো উত্তর দিলাম না। সত্যি বলতে বিয়ে নিয়ে তখনও বিশেষ কিছু ভাবিনি। আম্মু আবার বললেন, তুই যদি কারো কথা ভেবে থাকিস তাহলে সেটা আগে বল। আমি মাথা নেড়ে বললাম, না, তেমন কেউ নেই। তাহলে আমরা আমাদের মতো করে দেখা শুরু করি। তোমাদের যেটা ভালো মনে হয়। কয়েকদিন পর এক সন্ধ্যায় রাকিব হঠাৎ আমাদের বাসায় এলো। অনেকক্ষণ গল্প করার পর সে চলে গেল। ও চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখি আম্মু চিন্তিত মুখে বসে আছেন। আমি বললাম, কি হয়েছে? আম্মু একটু ইতস্তত করে বললেন, একটা কথা বলবো, কিছু মনে করিস না। বলো। রাকিবের বোন নেহা মেয়েটা আমার খুব ভালো লাগে। আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম। আম্মু আবার বললেন, মেয়েটাকে কয়েকবার দেখেছি, ব্যবহার, আদব কায়দা সবকিছুই খুব সুন্দর। যদি ওদের পরিবারের আপত্তি না থাকে তাহলে একবার কথা বলে দেখা যায়। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। জীবনে কোনোদিন নেহাকে সেই দৃষ্টিতে ভাবিনি, তবে এটাও সত্যি, মেয়েটার সম্পর্কে খারাপ বলার মতো একটা কথাও আমার জানা নেই। আমি আম্মুকে বললাম, আগে ওদের মতামত জানো, ওরা রাজি থাকলে আমারও আপত্তি নেই। কয়েকদিন পর আম্মু জানালেন, রাকিবদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। ওরা কাউকে কোনো সিদ্ধান্ত জানায়নি, শুধু বলেছে আগে নেহার মতামত নেওয়া হবে, তারপর দুই পরিবার বসে কথা বলবে। এমন কিছুর মাঝে রাকিবের সাথে একবারও আমার কথা হয়নি। মনে কিছুটা সংকোচ ছিল, যদি উল্টাপাল্টা কিছু ভেবে বসে। 2 দিন কেটে গেল। এদিকে অফিসের কাজেও ব্যস্ত হয়ে পড়েছিলাম। বিষয়টা নিয়ে আমি আর কাউকে কিছু জিজ্ঞাসাও করিনি। মনে হচ্ছিল ওদের পরিবারের সিদ্ধান্ত ওরাই নেবে, অযথা আগ বাড়িয়ে কিছু বলা ঠিক হবে না। 3য় দিনের বিকেলে অফিস থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রাকিব কলিং। কল রিসিভ করতেই ও বলল, কোথায় আছিস? অফিস থেকে বের হলাম। কেন? আধা ঘন্টা সময় হবে? হবে। কি হয়েছে? সামনের সেই পুরানো চায়ের দোকানে আয়, কথা আছে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না।
চায়ের দোকানে পৌঁছে দেখি রাকিব আগেই বসে আছে। আমাকে দেখেই একটা চায়ের অর্ডার দিল, কিন্তু আজ ওকে কেমন যেন চুপচাপ লাগছিল। আমি বসে বললাম, কিরে এত সিরিয়াস কেন? রাকিব কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বলল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দিবি? বল। নেহাকে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে? প্রশ্নটা শুনে আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, আপত্তি থাকলে তো আম্মুকে সেদিনই বলে দিতাম। আমিও সেটাই ভেবেছি, কিন্তু তোর মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। এমনও তো হতে পারে আন্টি তোর মতামত না নিয়েই বলেছেন। না, তেমন কিছু না, কিন্তু তুই কি ভাবছিস সেটাও তো জানা দরকার। রাকিব হালকা হেসে চায়ের কাপে চুমুক দিল। প্রথমে একটু অস্বস্তি লাগছিল, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আর নেহা আমার একমাত্র বোন। একটু থেমে আবার বলল, পরে ভাবলাম যদি কোনো দিন বোনকে বিয়ে দিতেই হয় তাহলে এমন একজন মানুষের কাছেই দিতে চাই, যাকে আমি ছোটবেলা থেকে না হলেও বহু বছর ধরে চিনি, যার চরিত্র, পরিবার, দায়িত্ববোধ সব কিছু সম্পর্কে আমার ধারণা আছে। আমি চুপচাপ শুনছিলাম। রাকিব এবার হেসে বলল, অন্তত পরে এই চিন্তা থাকবে না যে বোনটা আমার কেমন মানুষের হাতে পড়লো। আমি হেসে বললাম, এত বিশ্বাস করিস? না করলে তোকে ওই দিন নেহাকে আনতে পাঠাতাম না। আমরা দুজনেই হেসে ফেললাম। কথা বলতে বলতে অস্বস্তিটাও কমে গেল। আমি বললাম, নেহার মত কি? আম্মু ওর সঙ্গে কথা বলছে। আমি একটু আগ্রহ নিয়ে তাকালাম। রাকিব শান্ত গলায় বলল, ও বলেছে পরিবারের সিদ্ধান্তে তার আপত্তি নেই, আর তোর সম্পর্কে তার কোনো নেতিবাচক ধারণাও নেই। আমার বুকের ভেতর অদ্ভুত একটা স্বস্তি নেমে এলো। প্রেম না থাকলেও অন্তত কারো ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না, এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেদিন আমরা আর খুব বেশি কথা বলিনি, শুধু ঠিক হলো দুই পরিবার একদিন আনুষ্ঠানিকভাবে বসবে। পরে শুক্রবার সন্ধ্যায় আমাদের পুরো পরিবার রাকিবদের বাসায় গেল। আগের মতোই পরিচিত সেই বাড়ি, কিন্তু আজ পরিবেশটা একেবারেই অন্যরকম। ড্রয়িং রুমে দুই পরিবারের বড়রা বসে কথা বলছিলেন। আমি আর রাকিব একপাশে বসেছিলাম। নেহা ঘরের ভেতরেই ছিল। মাঝে একবার চা নাস্তা দিয়ে আবার চলে গেল। আজও আমাদের মধ্যে কোনো আলাদা কথা হলো না, কারণ আমরা দুজনেই জানতাম এই সম্পর্কটা শুরু হবে পরিবারের দোয়া আর সম্মতির ওপর দাঁড়িয়ে। কথাবার্তা শেষ হতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। অবশেষে দুই পরিবারের বড়রা একমত হলেন। প্রথমে আংটি পরানো হবে, তারপর সুবিধাজনক সময় দেখে বিয়ের তারিখ ঠিক করা হবে। সেদিন বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় আমি একবার বারান্দার দিকে তাকিয়েছিলাম। নেহা চুপচাপ দাঁড়িয়েছিল। আমাদের চোখাচোখি হতেই সে ভদ্রভাবে মাথা নিচু করে ভেতরে চলে গেল। আংটি পরানোর অনুষ্ঠানটা খুব ছোট পরিসরেই হলো। দুই পরিবারের কাছে কয়েকজন আত্মীয় স্বজন এসেছিল। কোনো বাড়াবাড়ি আয়োজন ছিল না, সব কিছুই খুব সহজ সরলভাবে সম্পন্ন হলো। সেদিন প্রথমবার একটু সময় নিয়ে নেহার সঙ্গে আমার কথা হয়। সবাই যখন নিজেদের মধ্যে ব্যস্ত, তখন আন্টি হেসে বললেন, তোমরা দুজন বারান্দায় গিয়ে একটু কথা বলে আসো। আমি একটু অপ্রস্তুত হয়ে নেহার দিকে তাকালাম। নেহাও চুপচাপ উঠে দাঁড়ালো। বারান্দায় গিয়ে দুজনেই কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইলাম। আমি হালকা হেসে বললাম, মনে হচ্ছে কথা বলার চেয়ে চুপ থাকতেই আমরা বেশি অভ্যস্ত। নেহা আস্তে হেসে ফেলল। আমি ধীরে বললাম, একটা কথা বলতে চাই। নেহা আমার দিকে তাকালো। এই বিয়েটা নিয়ে যদি তোমার কোনো দ্বিধা থাকে তাহলে এখনই বলতে পারো, পরিবারের জন্য নিজের মত চাপা দেওয়ার দরকার নেই। নেহা কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত গলায় বলল, যদি আপত্তি থাকতো তাহলে আম্মুকে সেটাই বলতাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নেহা আবার বলল, আপনাকে অনেক বছর ধরে দেখছি, খুব বেশি কথা হয়নি, কিন্তু মানুষ হিসেবে আপনার সম্পর্কে আমার খারাপ কোনো ধারণা নেই। আমি হেসে ফেললাম। এরপর আর বিশেষ কোনো কথা হলো না, কিন্তু সেই কয়েক মিনিটের আলাপেই আমাদের দুজনের সংকোচ অনেকটা কমিয়ে দিয়েছিল। আংটি পরানোর সময় প্রায় 2 মাসের মতো সময় ছিল। এই সময়টায় মাঝে মধ্যে ফোনে কথা হতো। প্রথম দিকে কথাগুলো খুবই সাধারণ ছিল। পড়াশোনা কেমন চলছে? ভালো। বাসায় সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ।
ধীরে ধীরে কথার পরিমাণ একটু বাড়ল। কোন খাবার পছন্দ, অফিস কেমন চলছে, নেহার পরীক্ষার প্রস্তুতি, এসব নিয়ে কথা হতো। তবুও একটা সীমারেখা দুজনেই বজায় রেখেছিলাম, কারণ আমরা দুজনেই চাইনি বিয়ের আগেই সম্পর্কটা অকারণে বাড়াবাড়ি রকমের হয়ে যাক। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। সকালে ঘুম ভাঙার পরও বারবার মনে হচ্ছিল সব কিছু যেন খুব দ্রুত হয়ে গেল। যে বাড়িতে এতদিন বন্ধুর বাসা ভেবে গিয়েছি, আজ সেখানেই বড় হয়ে যাচ্ছি। বিকেলের দিকে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ের সময় নেহা তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। রাকিবও চোখ মুছছিল। আমি শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম। সেদিন প্রথমবার বুঝেছিলাম একটা মেয়ে শুধু নতুন সংসারে আসে না, সে তার শৈশব, নিজের ঘর, নিজের অভ্যাস সব কিছুর একটা অংশ পেছনে রেখে আসে। গাড়ি ধীরে ধীরে নেহাকে নিয়ে আমাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। জানালার বাইরে শহরের আলো একটার পর একটা পিছিয়ে পড়ছিল। নেহা চুপচাপ বসেছিল। আমি ধীরে বললাম, খারাপ লাগছে? নেহা একবার আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, একটু। চিন্তা করো না, নতুন জায়গা হতে পারে, কিন্তু মানুষগুলো আপন করে নেবে ইনশাল্লাহ। নেহা কিছু বলল না, শুধু খুব আস্তে মাথা নাড়ল। সেদিন থেকে আমাদের নতুন জীবনের শুরু হয়েছিল। হঠাৎ রান্নাঘর থেকে ভেসে আসা পরিচিত কণ্ঠে আমার ভাবনাটা ভেঙে গেল। এই যে, কোথায় হারিয়ে গেলে? আমি বর্তমান সময়ে ফিরে তাকালাম। দেখি নেহা আমার সামনে দাঁড়িয়ে আছে, মুখে সেই চেনা হাসি। আমি মুচকি হেসে বললাম, কিছু না, পুরনো কথা মনে পড়ছিল। নেহা ভ্রু তুলে বলল, আবার নিশ্চয়ই ভাইয়ার কোনো কীর্তি মনে পড়েছে। আমি হেসে মাথা নাড়লাম, অনেকটাই তাই। আচ্ছা, এখন গল্প পরে হবে, আগে খেয়ে নাও, কাল কিন্তু সকালে উঠতে হবে। কেন? ভুলে গেছো? কাল তো বাসায় যেতে হবে। হ্যাঁ, তা তো বিকেলে। বিকালে না, সকালেই যাব। দুপুরে সেখানেই খাবো। কতদিন হয়ে গেল আম্মুর হাতে রান্না খাওয়া হয় না। আমি পেছন থেকে নেহাকে জড়িয়ে ধরলাম, আলতো করে ঘাড়ে একটা চুমু দিলাম। নেহা কিছুটা কেঁপে উঠল। আমি মৃদুস্বরে বললাম, ঠিক আছে মহারানী, যা বলবেন আপনি তাই। এখন ছাড়ো, অনেক কাজ পড়ে আছে। কাজ তো পরেও করা যাবে, আগে স্বামীর খেদমত করো। তা তো করেই আসছি বিয়ের পর থেকে। সারা জীবন করতেও হবে। বলে নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিলাম আর মনে সুখে কিস করতে লাগলাম। নেহা প্রথমে কিছুটা রাগ করলেও পরে আমার সাথে রোমান্স করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই নেহা হাঁপাতে হাঁপাতে বলল, অনেক বেশি ফাজিল হয়ে গেছো। বউ থাকলে সবাই ফাজিল হয়ে যায়। তুমি একটু বেশি, কথা নেই বার্তা নেই, যেখানে সেখানে শুরু করে দাও। ওমা, শুরু করলাম কই, মাত্র কিসই তো করলাম। শুরু করার জন্য তো রুমে। চুপ করো, অসভ্য লোক একটা, মুখে কিছুই আটকায় না। বলে হাসতে হাসতে ডাইনিং টেবিলে খাবার সাজাতে লাগলো। আর আমি মনে মনে ভাবলাম, জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো শুরু হয় সবসময় প্রেম দিয়ে নয়, কখনো কখনো শুরু হয় বিশ্বাস দিয়ে। আর সেই বিশ্বাসই একদিন অজান্তে ভালোবাসায় বদলে যায়। আর এভাবেই একসময়ের সবচেয়ে কাছের বন্ধুর আদুরে ছোট বোনটি আজ আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, আমার আদুরে বউ। সত্যি, জীবনের সব সুন্দর গল্পের শুরু হয়তো প্রেম দিয়ে হয় না, কিছু সম্পর্কে শুরু হয় বিশ্বাস আর সম্মান দিয়ে, যা সময়ের সাথে সাথে আরও গভীর ভালোবাসায় রূপ নেয়। প্রিয় শ্রোতা, বন্ধুর বোন যখন আদুরে বউ গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। ইফতি আর নেহার এই মিষ্টি রসায়ন যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার অনুভূতি আমাদের জানান। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাদের পরবর্তী গল্পগুলো আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দারুণ অনুপ্রেরণা দেয়। গল্পটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের পরবর্তী যে কোনো নতুন গল্পের আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।